এই যুদ্ধটা প্রায় বিগত 2-2.5 বছর ধরে চলেছে। আজকে উকিলের মতন কথা বলতে গেলে বলবো যে আমি স্যাটিসফাইড যে আমাদের যে প্রশ্ন উত্তর দেওয়া উচিত ছিল, মানে প্রশ্ন যেগুলো জজ তুলেছিলেন, সেই প্রত্যেকটা প্রশ্ন আমার মতে টু দি বেস্ট পসিবল উত্তর আমরা দিয়েছি। মানে আমরা দিয়েছি বলতে অ্যাপেলেন্টের সাইড থেকে ইনক্লুডিং বোর্ড, আমার মতে যতগুলো প্রশ্ন অপরপক্ষ, সিঙ্গেল জাজের ইমপিউন্ড অর্ডার এবং অ্যাপিল কোর্টের জজ যা যা প্রশ্ন আমাদের সামনে রেখেছে, আমার মতে অ্যাজ এ লয়ার আমি বলবো আই এম স্যাটিসফাইড ইন রিলেশন টু দি এফার্ট উই হ্যাভ পুট ইন, যে পরিশ্রম দেওয়া হয়েছে এবং যেরকমের উত্তর দেওয়া হয়েছে আমি তাতে স্যাটিসফাইড। এবার আজকে গতকাল বোর্ড তার আর্গুমেন্ট কমপ্লিট করেছিল। আজকে অ্যাপেলেন্টের তরফ থেকে টিম পূর্বার তরফ থেকে নেতৃত্ব করেছিলেন মিসেস মীনাক্ষী অরোরা। প্রথম বক্তা উনি ছিলেন। অবশ্য তার আগে এটুকু বলে দেওয়া দরকার, মিস্টার সুবীর সান্যাল সিনিয়র অ্যাডভোকেট বোর্ডের তরফ থেকে কিছু তথ্য তুলে ধরেছিলেন এবং যেখানে বলা হয়েছে র্যাঙ্ক জাম্পিংয়ের অ্যালিগেশনের প্রমাণস্বরূপ যে এক্সাম্পলগুলো তুলে ধরেছিল ওটা বিবরণ এবং তার ব্যাখ্যায় ভুল ছিল। কারণ হচ্ছে ওনারা টিইটির রোল নাম্বার দেখিয়ে বলতে চেয়েছিলেন যে এই ভদ্রলোক এই একটা ডিস্ট্রিক্টের অ্যাপ্লাই করেছে, কিন্তু সে অ্যাকচুয়ালি সেই ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করেনি, সে সেই ডিস্ট্রিক্ট থেকে ফর্ম ফিল আপ করে টিইটির পরীক্ষা দিয়েছে, কিন্তু অন্য ডিস্ট্রিক্টে সে গিয়ে অ্যাপ্লাই করেছিল, তাহলে সে সাকসেসফুল হয়নি। আজকে মিসেস মীনাক্ষী অরোরা মূলত কালকে আমাদের যে রকম পরিকল্পনা ছিল সেইগুলো নিয়ে উনি বক্তব্যটা রেখেছিলেন। প্রথমত উনি আর্গুউ করেন যে রিট পিটিশনে কোনো জায়গায় ফ্রড, করাপশন উল্লেখ নেই এবং তার লিডিং নেই। দ্বিতীয়ত পরবর্তীকালে নতুন যে ডকুমেন্ট দেওয়ার প্রচেষ্টা করেছে সেই ডকুমেন্টগুলো নেওয়া উচিত নয়। তৃতীয়ত উনি বললেন যে এসএসসির যে, তার আগে আরেকটা জিনিস বলেছিলেন, উনি বলেছেন চার্জশিটে, এখন চার্জশিটে আমরা যেটা পেয়েছি এখানে যেটা বলা হয়েছে গতকাল বোর্ড 4th চার্জশিটটা দিয়েছে এবং তার আগে অপরপক্ষ মিস্টার বিকাশ ভট্টাচার্য যতগুলো সাপ্লিমেন্টারি চার্জশিট ছিল সবকটা চার্জশিট উনি দিয়েছিলেন এবং সেই চার্জশিট অনুযায়ী 32,000 ক্যান্ডিডেটের বিরুদ্ধে কিচ্ছু পাওয়া যায়। যেখানে আজকেও তুলে ধরা হয়েছে, অন্যরাও তুলে ধরেছেন যে চার্জশিটের যে রিপোর্ট সেখানে দেখা যাচ্ছে যে জিনিসটাকে ওরা করাপশন বলছে সেটার সূত্রপাত মে 2017 পর থেকে এবং 32,000 সবাই এপ্রিল 2017 মধ্যে সম্পন্ন হয়ে গেছে। তো যাদের নিয়ে বলা হচ্ছে 1 নম্বর বেশি দেওয়া হয়েছে, 1 নম্বর কমিয়ে দেওয়া হয়েছে, যেটাই কন্ট্রোভার্সি থেকে থাক, তারা ট্রেন 270 এবং 94 জন। তাদের এই পুরো প্রক্রিয়াটা মে 2017 থেকে শুরু হয়েছে, তার মানে 32,000 কারোর কাছে কোনো আঁচ লাগার কথা নয়। 32,000 বিরুদ্ধে কিচ্ছু পাওয়া যায়। উনি এসএসসির জাজমেন্ট নিয়ে উল্লেখ করে বলেছেন এসএসসিতে ওএমআর শিট ছিল, তার একটা এন্ট্রান্স এক্সাম ছিল, সেখানে ওএমআর শিটগুলোকে ম্যানিপুলেট করানোর একটা অভিযোগ ছিল, সিবিআই কিছু তথ্য আনতে পেরেছিল। এই 32,000 ক্ষেত্রে ওরকম কোনো এক্সামিনেশন ছিল না, কোনো ওএমআর শিটের জায়গা ছিল, তাহলে 32,000 সঙ্গে এসএসসির তুলনা করা ভুল হবে। সিমিলারলি ত্রিপুরার জাজমেন্ট নিয়ে উনি বলেছেন ত্রিপুরার জাজমেন্টটা মূলত ছিল এনসিটি গাইডলাইন্সের বিরোধী। সেন্ট্রাল গভর্নমেন্টের যে ন্যাশনালাইজ স্কিম অফ এডুকেশন ছিল তার বিরোধিতা ছিল, তাহলে পলিসি ডিসিশনটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল, শুধুমাত্র নিয়োগ প্রক্রিয়াটা নয়। এবং ওখানে লোকেদের চাকরি দেওয়া হয়েছিল, যারা অ্যাপ্লাই করেছিল তারা কেউ মাধ্যমিক পাস ছিল এবং শুধু ইন্টারভিউর মাধ্যমে চাকরি পেয়েছিল। তো এই জিনিসগুলো
জন্য ত্রিপুরার জাজমেন্টটাও এখানে কার্যকরী হবে না। তাছাড়া লাস্ট পয়েন্ট যেটা ম্যাডাম তুলে ধরেন যে ক্যান 2 ক্যান 3-তে যে অ্যাপ্লিকেন্টদের প্রমাণ হিসেবে দেখিয়ে ওই তথ্যগুলোকে সামনে রাখা হয়েছিল সেটাও ভুল। কারণ কি কালকেই প্রমাণ করে দিয়েছিল, কালকেই সামনে দেখিয়ে দিয়েছিল একটা তালিকাতে 1 থেকে 81 2020 রিক্রুটমেন্ট প্রসেসের সঙ্গে যুক্ত, তারা 2016 রিক্রুটমেন্টের এই ক্যান 3-তে ঢুকে গেছে। তো এটা ছিল মিসেস আরোরার। তাছাড়া মিস্টার কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্যার বলেছেন এবং অব্রত মজুমদার সিনিয়র অ্যাডভোকেট উনি ভালো আর্গুমেন্ট রেখেছিলেন। তারপরে আমাদের অ্যাপেলেন্টদের সাইড থেকে ছিল রিপ্লাই ছিল, অশোক স্যারও একটি ছোট্ট বুলেট পয়েন্ট কোর্টের সামনে রেখেছেন। আর তারপরে সারির জয়েন্ডারের জন্য হয়তো মিনিট 5 সময় আমাদের শ্রী বিকাশ ভট্টাচার্য স্যার দিয়েছে। তো আমি যেরকমভাবে আজকের হিয়ারিং হয়েছে এরকম প্রত্যেকজন সিনিয়র অ্যাডভোকেট তাদের পুরোপুরি তার বেস্ট দিয়েছে, সব পয়েন্ট সামনে রাখা হয়েছে এবং মিস্টার অব্রত মজুমদার একটা চার্টও দিয়েছেন যেখানে উনি দেখিয়েছেন যে অ্যাপ্লিকেন্ট ক্যান 2 ক্যান 3-র মধ্যে যারা অ্যাপ্লিকেন্ট আছে তারা কীরকমভাবে অন্যান্য রিক্রুটমেন্ট প্রসেসে শুধুমাত্র পার্টিসিপেট করেননি কিন্তু চাকরিও পেয়েছে। মানে যে তথ্যর মাধ্যমে অ্যাপ্লিকেশনটাকে দান করানো হয়েছে সেই তথ্যগুলো ভুল এবং ভ্রান্ত তথ্য রাখবো। যে ইনভেস্টিগেটিভ এজেন্সি এই হাইকোর্টই কেসটাকে সিবিআই তাদের ফাইনাল রিপোর্টে 32,000 কোনো ক্যান্ডিডেটের নামে বা কারোর অ্যাপয়েন্টমেন্ট কোনো প্রশ্ন চিহ্ন তুলতে পারে না। এটাই আমি এই দুটো কথা বলবো যে আমি কনফিডেন্ট যে অন্তত কোর্টের কাছে ইনভেস্টিগেটিভ এজেন্সির কাছ থেকে আদার সাইডের কাছ থেকেও কোনো ডকুমেন্ট বা প্রমাণ নেই যেখানে যে 32,000 একটা ফ্রডুলেন্ট সিস্টেমের মাধ্যমে মানে আমি আশাবাদী এবং বেস্ট অফ লাক। আশা করছি খুব শীঘ্রই তারা ভালো। আর একটা শেষ প্রশ্ন, যদিও জিনিসটা খুব হাইপোথেটিক্যাল, আমরা আজকে দেখলাম যে জাজ আজকের পর্যন্ত আমাদের সমস্ত মামলার যে শুনানির পর্যায় সেটা শেষ হলো এবং রায়দানের বিষয়ে সেই রকম অর্থে কোনো জায়গায় না, যদিও এটা খুব হাইপোথেটিক্যাল একটা জায়গা, তবু আমরা এক্সপেক্ট কি করতে পারি যে কোন সময়ের বেসিসে এই রায়দান আসতে পারে? এটা জজ সাহেবের একদম পুরোপুরি নিজস্ব জায়গা, এটা ওনার প্রেরোগেটিভ। উনি খুব সিনিয়র জাজ, উনি আগেও অনেক বড় বড় মামলায় রায় দিয়েছেন। তো এটার ওপর আমার কোনো মন্তব্য নেই, আমার কোনো অনুমান করার মতন আমার ধৃষ্টতা বা জ্ঞান নেই।